এটিএস গাইড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাই। দেখো, আজ সায়েন্সের একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের আগের দিন বাসস্থান নিয়ে পড়িয়েছিলাম, তো বাসস্থানের মধ্যেই বাস্তুতন্ত্র নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে? তো বাস্তুতন্ত্রটাই বাসস্থানের মধ্যেই পড়ে। নেক্সট হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল বা ফুড চেনটাও এর মধ্যেই পড়াবো, কিন্তু তার আগে তোমাদের আগে বাস্তুতন্ত্রটা পড়িয়ে নিই এবং বাস্তুতন্ত্র বাসস্থান থেকে কিছু শর্ট কোশ্চেন মানে এমসিকিউ সলভ করিয়ে নিই, তারপরে গিয়ে খাদ্য শৃঙ্খল বা ফুড চেনটা পড়াবো, ঠিক আছে? তো আজকে পড়াবো কি বাস্তুতন্ত্র। দেখো, বাস্তুতন্ত্র শুরু করার আগে বলি, এই চ্যানেলে কিন্তু দেখো প্রতিনিয়ত তো কিন্তু ভিডিও চলে আসছে। স্যার তো পেডাগোগির ভিডিও প্রত্যেক দিন দিচ্ছে, তোমাদের কিছু কিছু এসএলএসটি আপার প্রাইমারি এগুলোর আপডেটও দেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, তোমাদের বন্ধুদেরকেও পাঠাও যারা আপার প্রাইমারি বা প্রাইমারির প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে পাঠাও বেশি করে, তাহলে সাবস্ক্রাইবও বাড়বে, আমরাও উপকৃত হব, তোমাদেরও আরও বেশি করে ভিডিও আসবে, তোমরাও উপকৃত হবে, ঠিক আছে? তো চলো আজকে দেখি ক্লাস করা যাক। এখন ক্লাস হচ্ছে বাস্তুতন্ত্রের ওপর। তো প্রথমেই জানতে হবে বাস্তুতন্ত্রটা কী বা ইকোসিস্টেম কী। দেখো, এখানে সুন্দর করে নোট করে দেওয়া আছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কি না। এটা একটা গ্রিক শব্দ যেটা ওইকস, যার অর্থ হচ্ছে হোম বা বাস্তু। তো এটা থেকেই কিন্তু বাস্তুতন্ত্রের শব্দটা এসছে, ঠিক আছে? তো হোম বাসস্থানটা কী জিনিস সেটা আমরা আগের থেকেই জেনে এসেছি। সেটা কি না, যে যে জায়গায় থাকে সে যাই হোক না কেন এক একজনের জন্য এক এক রকম। মানুষের যেমন ঘর বাড়ি এগুলো হয়, তেমনই পশু পাখির জন্য কি গাছপালা, যে কোনো বন জঙ্গল এগুলো হচ্ছে তার বাসস্থান হয়, তাই তো? তো সেই সব জিনিসগুলোকে নিয়েই একটা ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে ওঠে। তারপরে দেখো বলা আছে এখানে যে ইকোসিস্টেম বা এই বাস্তুতন্ত্র শব্দটি প্রথম ব্যবহার করে 1935 সালে ব্রিটিশ বিজ্ঞানী এজি ট্যান্সলে। এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই যে এজি ট্যান্সলে বাস্তুতন্ত্রের ব্যাপারে কি বলেছিলেন সেটি দেখো এখানে ইংলিশে লেখা রয়েছে, তো এটা একটু তোমরা পড়ে নেবে, আমার আর বলার কিছু নেই, ঠিক আছে? তো তারপর দেখো এখানে রয়েছে বিজ্ঞানী ক্লার্ক, মানে এক একজন প্রত্যেকেই বাস্তুতন্ত্রের মেন কথা হচ্ছে এই যে পরিবেশের উপাদান যা যা যেখানে উদ্ভিদ প্রাণী এরা বসবাস করে, সেগুলো কি নানা রকম জৈব অজৈব উপাদান ভৌত উপাদান নিয়ে গঠিত, সব কিছু মিলিয়ে কি হয় বাস্তুতন্ত্র গঠিত হয়। তো তাই সেই ব্যাপারেই কি এক একজন বিজ্ঞানী এক এক রকম মতবাদ দিয়ে গেছেন, তো সেগুলো সব এক এক করে এখানে লেখা আছে। দেখো, প্রথমে লেখা আছে ক্লার্কের মতে কি বলা আছে, তারপর লেখা রয়েছে দেখো লিন্ডেম্যান কি বলেছেন সেটাও লেখা রয়েছে, ঠিক আছে? তো এখানে অবশেষে বলা আছে উপরোক্ত আলোচনা থেকে যে বিশেষ প্রণালী এর মধ্যে বসতির জীবসমূহ এবং তাদের অজৈব জৈব উপাদানের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে যে স্থিতিশীল ভার বা একক গঠিত হয় সেটাই হলো বাস্তুতন্ত্র, ঠিক আছে? তাহলে এইটুকু মনে রাখলেই চলবে। আর উপরে যে বিজ্ঞানীরা যা যা মতামত বলেছেন একবার চোখ বুলিয়ে দেখে নেবে, মেন জিনিসটা এটা মনে রাখলেই চলবে। নেক্সট দেখো, এবার আছে বাস্তুতন্ত্রের উপাদান কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম। তো বাস্তুতন্ত্রের মধ্যে কী কী উপাদান থাকে সেগুলো এখানে দেখব। তো বাস্তুতন্ত্রের মধ্যে দেখো দুটি উপাদান থাকে, এক হচ্ছে জড় উপাদান, ঠিক আছে? আর 2 নাম্বার হচ্ছে সজীব উপাদান বা জৈব উপাদান, ঠিক আছে? তো প্রথমে জানবো কি না জড় উপাদান সম্পর্কে।
জড় উপাদান বলতে বুঝতেই পারছি যে এটা জীবিত নয়, সেটাই হচ্ছে জড় উপাদান, তাই তো? যে আমাদের চারিপাশে যে ভৌত উপাদানগুলো রয়েছে, রাসায়নিক উপাদানগুলো রয়েছে, সেগুলোই হচ্ছে জড় উপাদান। তো এই জড় উপাদানের মধ্যে আবার কতগুলি ভাগ আছে। প্রথম দেখো কি আছে, অজৈব উপাদান। তো অজৈব উপাদানের মধ্যে এই যে আমাদের চারপাশে যে গ্যাসগুলো রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, তারপরে দেখো পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এগুলো সবগুলোই অজৈব উপাদানের মধ্যে পড়ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে জৈব উপাদান। জৈব উপাদান বলতে এই যে কদিন আগে তোমাদের ফুডের মধ্যে আমি পড়িয়েছিলাম, ফুডের ভাগগুলো, উপাদানগুলো, যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, লিপিড, এই যেগুলো আছে সেগুলো হচ্ছে কি না জৈব উপাদান। দেখো এখানে খুব ভালোভাবে লেখাও আছে, এইগুলো একবার করে চোখে দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এগুলো নিয়ে কি হয়, একটা রাসায়নিক গঠন, এগুলো নিয়ে রাসায়নিক গঠন প্রস্তুত হয়, যেগুলো কিনা জৈব অজৈব উপাদানগুলিকে সংযুক্ত করে, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, ভৌত বা জলবায়ুগত উপাদান। মানে জলবায়ু, চারিদিকে যে আবহাওয়া দেখছি আমরা, সেই উপাদানগুলি, ঠিক আছে? তার মধ্যে কি, যেমন ধরো সূর্যালোক, তাপমাত্রা, বৃষ্টিপাত, এগুলো হচ্ছে এই যে ভৌত উপাদানগুলি, প্রাকৃতিক যে উপাদানগুলি, সেইগুলি হচ্ছে জলবায়ুগত বা ভৌত উপাদান। নেক্সট দেখো, নেক্সট কি আছে, নেক্সট দেখো কি কি বলছে, সজীব উপাদান, নির্জীব উপাদান, সেগুলো দেখো একটা চার্টের মধ্যে দেখানো হয়েছে। সজীব উপাদানের মধ্যে কি কি আছে, নির্জীব উপাদান মানে সূর্যালোক, জল, জলবায়ু, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে নির্জীব উপাদান, ঠিক আছে? সজীব উপাদানের মধ্যে কি কি আছে সেটাও একটা চার্টের মাধ্যমে দেখা হয়েছে। তো জড় উপাদানগুলো তো দেখলাম, এবার দেখবো কি সজীব উপাদান। দেখো সজীব উপাদানের মধ্যে আছে স্বভোজী, পরভোজী আর বিয়োজক, এই তিনটি ভাগ, ঠিক আছে? স্বভোজী বলতে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই তো? তো সেগুলো কি, সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, তাই তো? তো সবুজ উদ্ভিদ হচ্ছে স্বভোজী উপাদান। তো স্বভোজী উপাদানরা কীভাবে খাদ্য তৈরি করে না, সালোক সংশ্লেষের মাধ্যমে, কি ক্লোরোফিলের উপস্থিতিতে, সূর্যের ফোটন শক্তি ও কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতিতে এরা কী করে, খাদ্য তৈরি করে। তো এটা কিন্তু মনে রাখবে। যেমন কি কি, যেমন সবুজ উদ্ভিদ, তারপরে সালোক সংশ্লেষকারী কিছু ব্যাকটেরিয়া আছে, শৈবাল, এরা কী করে, নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এদেরকে আবার উৎপাদকও বলা হয়, উৎপাদকও বলা হয়, ঠিক আছে? তো এই যে স্বভোজী উদ্ভিদ, তাদের মধ্যে আবার দুটো ভাগ আছে, সেগুলো দেখো কি কি। প্রথম আছে অটোট্রফ, অটোট্রফ, এরা কি করে না, সূর্যের যে ফোটন শক্তি, তার উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন, হাইড্রোজেন মানে অক্সিজেন, এগুলোর সাহায্যে কি করে, নিজেদের দেহেই জৈব খাদ্য তৈরি করে। যেমন হচ্ছে একটু আগে বললাম সবুজ উদ্ভিদ, শৈবাল, তারপরে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, এগুলো কিনা সব অটোট্রফ, ঠিক আছে? সূর্যালোকের মাধ্যমে ক্লোরোফিলের সাহায্যে নিজেরাই নিজেদের শরীরে খাদ্য তৈরি করছে। আর আরেকটা কি না, অটোট্রফটা কী করছে, এরা সূর্যালোকের ব্যবহার করছে না, না করে কি করছে, এরা জারণ বা অক্সিডেশন প্রক্রিয়ায় এই অ্যামোনিয়াম, হাইড্রোজেন, মিথেন, সালফাইড ইত্যাদি অজৈব উপাদান থেকে নিজেদের খাদ্য প্রস্তুত করছে, ঠিক আছে? তাহলে এরা সূর্যালোক বা সৌরশক্তিকে ব্যবহার করছে না, কী করছে, এরা জারণ প্রক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, সালফাইড ইত্যাদি অজৈব উপাদান, বিভিন্ন অজৈব উপাদান ব্যবহার করে
এরা নিজেদের কী করছে, খাদ্য প্রস্তুত করছে। ঠিক আছে, এগুলি সাধারণত আমরা দেখতে পাই কোথায় না কোন জাতীয়, মানে কারা বা কোন জাতীয় উদ্ভিদ বা প্রাণী এরা এগুলো করে থাকে, যারা যেখানে ধরো মুক্ত যে অক্সিজেনের পরিমাণ কম থাকে বা অক্সিজেন পাওয়াই যায় না, ঠিক আছে, সেখানে এই ধরনের উদ্ভিদ দেখতে পাওয়া যায়। যেমন ধরো তার মধ্যে কিছু উদাহরণ হতে পারে, যেমন ধরো নাইট্রোসোমোনাস, দেখো লিখছি এখানে, নাইট্রোসোমোনাস। এই যে পড়াতে পড়াতে যেগুলো বলে দিই সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট করবে, সেই জন্যে ডিটেলস ভিডিওটা দেখতে হয়, কারণ না হলে যে ডিটেলস ভিডিওটা দেখবে না সে কিন্তু এইগুলো মিস করে যাবে। শুধু নোটটা হয়তো পাবে, কিন্তু যেগুলো এই যে বলে দিচ্ছি এক্সট্রা, এখানে যেমন ধরো এক্সাম্পল দেওয়া নেই, তো সেই এক্সাম্পলগুলো বলছি, তো এইগুলো কিন্তু তারা মিস করে যাবে, সেই জন্য পুরো ডিটেলস ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ঠিক আছে, উদাহরণ দেখো, নাইট্রোসোমোনাস কী করছে, এরা কী করে, যে এই বললাম যে কেউ কেউ কী করছে না, অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, সালফাইড ব্যবহার করে খাদ্য প্রস্তুত করছে। তো এই নাইট্রোসোমোনাসরা কী করে, অ্যামোনিয়াকে নাইট্রাইটে রূপান্তরিত করে। ঠিক আছে, অ্যামোনিয়াকে কী করে, নাইট্রাইটে রূপান্তরিত করে খাদ্য প্রস্তুত করে। ঠিক আছে, তো এরকম আরও অনেক উদাহরণ দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো কি, তাহলে স্বভোজী জীবটা স্বভোজী হয়ে গেল। এবার পড়বো কি না, পরভোজী বা খাদক। পরভোজী মানে যারা নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারে না, খাদ্যের জন্য কি হয় না, অন্যদের উপর নির্ভর করতে হয়, মানে কার ওপরে না, স্বভোজী প্রাণী, স্বভোজী জীবের ওপর। ঠিক আছে, স্বভোজী উদ্ভিদ বা প্রাণী, মানে স্বভোজী যে কোনো জীবের ওপর এরা নির্ভর করে, নিজেদের খাদ্য যেহেতু প্রস্তুত করতে পারে না। তো তার মধ্যে দেখো কি কি রয়েছে। তো এই যে ম্যাক্রো কনজিউমার, এই যে স্বভোজী প্রাণী পড়লাম, তারপরে যে পরভোজী প্রাণী পড়লাম, এই যে পরভোজী প্রাণীরা এরা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যার জন্য এরা স্বভোজী প্রাণীদের ওপর এদের নির্ভর করতে হয়। ঠিক আছে, তো এই যে পরভোজী জীব, তাদেরকেই কিন্তু মেনলি ম্যাক্রো কনজিউমার বলা হয়ে থাকে। তো এদেরকে আবার কি তিনটি ভাগে ভাগ করা যায়, কি কি না, একটা হলো তৃণভোজী খাদক। তৃণভোজী খাদক মানে এরা অবশ্যই কি করে, সবুজ উদ্ভিদ এর ওপর নিজেদের খাদ্য নির্মাণ, সবুজ উদ্ভিদকে নিজেরা খাদ্য হিসাবে গ্রহণ করে, যেমন হচ্ছে গরু, ছাগল, হরিণ, হাতি এরা। নেক্সট হচ্ছে মাংসাশী খাদক। মাংসাশী খাদক কারা, যারা কি করে, এই যে তৃণভোজী প্রাণী, তৃণভোজী খাদক, এদেরকে কি করে, এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। ঠিক আছে, যেমন গরু, ছাগল খায় যারা, তাদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। তো এরা হলো, উদাহরণ দেওয়া রয়েছে দেখো, বাঘ, সিংহ, চিতা এরা। আর এক ধরনের আছে যারা হলো কি, সর্বভুক। সর্বভুক কি না, এরা উদ্ভিদও খেয়ে থাকে, প্রাণীও খেয়ে থাকে, যখন আমরা সবুজ উদ্ভিদও, শাকসবজিও খেয়ে থাকি, আবার কি প্রাণী, ছাগল, মুরগি এগুলোও খেয়ে থাকি। তো আমরা হচ্ছি কি না, সর্বভুক। ঠিক আছে, তো এবারে দেখো পুষ্টির স্তর অনুসারে খাদকের শ্রেণীবিভাগ। পুষ্টির যে স্তর আছে তার সেই অনুযায়ী খাদকের শ্রেণীবিভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার। প্রাইমারি কনজিউমার মেনলি কি না, এই যে উৎপাদক বা সবুজ উদ্ভিদ, তাদেরকেই বলা হয়, সবুজ উদ্ভিদের ওপর যারা নির্ভর করে তাদেরকেই বলা হয় প্রাইমারি খাদক। ঠিক আছে, তো তারা কারা না, গরু, ছাগল, ভেড়া এগুলোই। ঠিক আছে, যারা কি করে, সবুজ উদ্ভিদকেই মেনলি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে, তারাই হচ্ছে প্রাইমারি খাদক। নেক্সট হচ্ছে গৌণ খাদক। ঠিক আছে,
বা এদেরকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। তো দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক কারা? যারা কি করে, এই যে প্রাথমিক খাদক যারা, তাদেরকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে, তারা হলো গৌণ খাদক। যেমন ধরো ব্যাঙ, ব্যাঙ কি খেয়ে থাকে? ব্যাঙ হচ্ছে পোকামাকড় খায়, তাই তো? টিকটিকি এরাও পোকামাকড় খায়। তারপরে কুকুর, নেকড়ে, বিড়াল এরা কি করছে না, দেখো যে প্রাথমিক খাদকগুলো ছিল তাদেরকে কি করছে, আবার খাদ্য হিসাবে গ্রহণ করছে। নেক্সট হচ্ছে প্রগৌণ খাদক। এই প্রগৌণ খাদককে আবার তৃতীয় শ্রেণীর খাদক হিসাবে বলা হয়, ঠিক আছে? তো তারা কারা? যারা এই গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদককে খাদ্য হিসাবে গ্রহণ করছে। তারা হচ্ছে বাঘ, সিংহ, বাজ পাখি, শগুন এরা। নেক্সট লেখা রয়েছে দেখো মাইক্রো কনজিউমার। নেক্সট দেখো কি বলছে, মাইক্রো কনজিউমার। এগুলো কিনা অতি সূক্ষ্ম যে অণুজীবগুলি আছে, যেগুলো আমরা কিনা চোখে দেখতে পাই না, ঠিক আছে, সেইগুলো হচ্ছে মাইক্রো কনজিউমার। এরা কি করে, মৃত যে উদ্ভিদ বা মৃত জীবদেহ তার সেগুলোকে পচন প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে জৈব যৌগগুলোকে বিয়োজিত করে অজৈব উপাদানে পরিণত করে এবং সেগুলো থেকে নিজেরা পুষ্টি গ্রহণ করে, ঠিক আছে? তাহলে এগুলো কী হয়, অতি ক্ষুদ্র জীব, যেগুলো কী করে মৃত উদ্ভিদ বা জীব থেকে পচন প্রক্রিয়ার মাধ্যমে নিজেরা খাদ্য বা পুষ্টি সংগ্রহ করে থাকে। এরা মেনলি হচ্ছে পরিচ্ছকের কাজ করে, কারণ এরা কি করছে, নোংরা যে আবর্জনা, পচা গলা জিনিস সেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করছে, তাহলে পরিবেশকে পরিচ্ছন্ন করছে, সেই জন্য এদেরকে পরিচ্ছকও বলা হয়ে থাকে, ঠিক আছে? এদের বিয়োজক বা অপঘটকও বলা হয়ে থাকে, যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক। নেক্সট কি আছে, মিথজীবী বিয়োজক। মিথজীবী বিয়োজক মানে ধরো এরা মিথজীবী হচ্ছে যে বিয়োজক জীব অন্য জীবের ওপর পারস্পরিক, মানে এরা কি করে, কোনো একটা অন্য জীবের ওপর বাসস্থান করে, যেখান থেকে সে নিজেও উপকৃত হয়, প্লাস যে জীবের ওপর বাসস্থান করছে বা যে জীব থেকে ধরো খাদ্য গ্রহণ করছে তাদেরকেও কোনো না কোনোভাবে উপকৃত করছে, ঠিক আছে? মানে পারস্পরিক লেনদেন, যা বললে বোঝো, জীবের ওপর পারস্পরিক উপকারের ভিত্তিতে বসবাস করে এবং জৈব পদার্থের বিয়োজন প্রক্রিয়ায় অংশ নেয়, তাদের বলে মিথজীবী বিয়োজক। যেমন উদাহরণ হচ্ছে লাইকেন। লাইকেন কি, শৈবাল প্লাস ছত্রাক, ঠিক আছে? লাইকেন হচ্ছে কি করে না, শৈবালের দেহে বসবাস করছে, সেখান থেকে এরা কি করছে না শৈবালকে সাহায্য করছে এবং এই যে ছত্রাকের তাহলে শৈবাল কি করে এখানে না খাদ্য তৈরি করে কি করে ছত্রাককে দেয়, ঠিক আছে? শৈবাল কি করে খাদ্য তৈরি করে ছত্রাককে দেয়, আর ছত্রাক কি করে শৈবালকে মানে আশ্রয় দেয় বা খনিজ সরবরাহ করে তাকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে, ঠিক আছে? এইভাবে তারা দুজনে একসাথে বসবাস করে, শৈবাল আর ছত্রাক। সেটাকেই বলা হয়, যেহেতু দুটো একই সাথে থাকে তাই সহবাস্থানটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো লাইকেন। সেম একই ব্যাপার, মাইক্রোরাইজা হচ্ছে উদ্ভিদের মূল ও ছত্রাক, ঠিক আছে? রুমেল ব্যাকটেরিয়া কি না, গরু বা মহিষের পাকস্থলীতে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া। এগুলো সবই মিথজীবী বিয়োজকের উদাহরণ। নেক্সট আছে কি দেখো, নেক্সট এগুলোই বলা আছে দেখো, এই যে মাইক্রোরাইজাতে কি বলছে, ছত্রাক কী করে উদ্ভিদকে খনিজ লবণ দেয়, উদ্ভিদ ছত্রাককে খাদ্য দেয়। রুমেল ব্যাকটেরিয়া কী করে, সেলুলোজ ভাঙতে সাহায্য করে, ঠিক আছে? এবার হচ্ছে মৃতজীবী বিয়োজক। মৃতজীবী বিয়োজক কি, মিথজীবী আলাদা, মৃতজীবী আলাদা কিন্তু, ঠিক আছে? মিথজীবী কী করছিল,
মানে দু ধরনের ব্যাকটেরিয়া বা দু ধরনের জীব একসাথে বসবাস করে দুজনকে উপকৃত করছে। আর মৃতজীবী কি, এরা কী করে, মৃত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ থেকে নিজেরা খাদ্য বা পুষ্টি সংগ্রহণ করে। ঠিক আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ছত্রাক, ছাঁচ জাতীয় ছত্রাক, এগুলো হচ্ছে মৃতজীবী। এরা কি করে দেখো, এখানে লেখা আছে যে বলেছিলাম পরিবেশ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তারপর দেখো এখানে এই পার্থক্য দেওয়া আছে, এক্ষুনি বললাম যে মিথজীবী আর মৃতজীবী বিয়োজক দুটি আলাদা জিনিস, তো সেটারই পার্থক্যটা এখানে বলে দেওয়া আছে। তো এটা একটু তোমরা দেখে নিও, একই জিনিস লেখা রয়েছে আবার। ঠিক আছে, একটু দেখে নিও, চোখটা বুলিয়ে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। তারপরে দেখো লেখা আছে বিলুপ্ত প্রাণী। তো বিলুপ্ত প্রাণীটা কি? বিলুপ্ত প্রাণী মানে পৃথিবী থেকে যে মানে যে প্রাণীগুলো কিনা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে সেগুলোকে বলা হয় বিলুপ্ত প্রাণী, মানে এখন আর যার কোনো অস্তিত্বই নেই। ঠিক আছে, তো সেগুলো হলো বিলুপ্ত প্রাণী। তার উদাহরণ দেওয়া আছে কিছু, দেখো এখানে নিচে দেওয়া আছে কিছু উদাহরণ। যেমন ধরো ডোডো পাখি। ডোডো পাখি কিন্তু এক টাইমে মরিশাসে দেখা যেত। ঠিক আছে, কিন্তু এখন আর দেখা যায় না, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। দেন হচ্ছে ডাইনোসর। আমরা অনেক শুনেছিলাম যে অনেক কোটি কোটি বছর আগে ডাইনোসরের একটা অস্তিত্ব ছিল, কিন্তু এখন কিন্তু আর ডাইনোসর দেখা যায় না। তো এখানে দেখবে কয়েকটা উদাহরণ এরকম দেওয়া রয়েছে। তো এই যে বিলুপ্ত হওয়ার পিছনে যে কারণগুলি, সেগুলোও কিন্তু এখানে লেখা আছে। তো প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত শিকার, ঠিক আছে, মানুষের হস্তক্ষেপ, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো হচ্ছে প্রধান কারণ। নেক্সট দেখো কী রয়েছে, বিলুপ্ত প্রায় প্রাণী। একটা দেখলাম বিলুপ্ত প্রাণী যেগুলোর অস্তিত্ব এখন আর নেই, আর বিলুপ্ত প্রায় বলতে মানে যেগুলো এখন অস্তিত্ব প্রায় নেয়ের দিকে, মানে যেগুলো আস্তে আস্তে কমে আসছে, কিন্তু এখনও পুরোপুরি বিলুপ্ত হয়নি, কিন্তু সামনে মানে খুব তাড়াতাড়ি বিলুপ্ত হওয়ার একটা আশঙ্কা আছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় প্রাণী। তো এগুলোর দেখো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার খুব তাড়াতাড়ি বিলুপ্ত হতে চলেছে, এখন আর দেখাই যায় না। তারপরে একশৃঙ্গ গন্ডার, হাতি, ঠিক আছে, এশীয় সিংহ, এগুলো কি এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, খুব কমে গেছে, খুব কম দেখা যায়। ঠিক আছে, তো এগুলো হওয়ার পিছনেও কিছু কারণ রয়েছে, যেমন বন উজাড়ে, যে বন টন সব কেটে ফেলা হচ্ছে, বাসস্থান কেটে ফেলা হচ্ছে, তারা যেখানে থাকবে জঙ্গল, তাই তো, তাদের সেই বাসস্থানই তো কেটে ফেলা হচ্ছে, তাহলে তারা থাকবে কোথায়? যেখান থেকে তারা খাদ্য খেয়ে থাকে, খাদ্য পায়, তো সেগুলোই সব কেটে ফেলা হচ্ছে, তাদের থাকার জায়গায় বাসস্থানই নেই, সেই জন্য তারা কী হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাহলে বন উজাড় করা হচ্ছে, এই যে অবৈধ শিকার, যেমন ধরো হরিণ, বাঘ, এগুলো তো শিকার করা বারণ, কিন্তু তবুও দেখবে কিছু কিছু সময় মানে অনেক মানুষ আছে এগুলোকে শিকার করছে। তারপরে জলবায়ুর পরিবর্তন, দূষণ, ঠিক আছে, প্রাকৃতিক বাসস্থানে যে ধ্বংস, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেগুলো তো হচ্ছে, দূষণের জন্য হচ্ছে। তো এগুলোই লেখা আছে, উদাহরণগুলো একবার করে চোখ বুলিয়ে নেবে। তো দেখো আজকে এই অবধি থাকলো, তোমাদের বাস্তুতন্ত্রটা আজকে পড়িয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে এই বাস্তুতন্ত্র মানে বাসস্থানের মধ্যে এই যে বাস্তুতন্ত্রটা পড়ালাম, তার থেকে কিছু এমসিকিউ সিরিজ নিয়ে চলে আসবো। মোটামুটি 50টা মতো এমসিকিউ করাবো এখান থেকে। ঠিক আছে, তারপরে আবার খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন নিয়ে আলোচনা করব। তো তার আগে বলিনি, তোমরা কিন্তু বেশি বেশি করে আমাদের এই ভিডিওগুলো দেখো, আর আরও অনেক বেশি করে মানে সাবস্ক্রাইব করতে থাকো, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সবার কাছে যাতে পৌঁছাতে পারি। ঠিক আছে, তো থাকলো আজকে এই অবধি, গুড নাইট।